ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর যে 50 মার্কের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে। ফার্স্ট চলে এসো একের দাগের প্রশ্ন 1.1 প্রশ্ন, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো কি? এখান থেকে দেখো এটা হচ্ছে বায়োগ্যাস হবে, অপশন কতে। তারপরের প্রশ্ন 1.2, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তু রাখলে যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা কীরকম হবে? ফোকাসের মধ্যে রাখলে সেটা হচ্ছে সমশীর্ষ হয় এবং অসদ হয়। তাহলে এখানে হয়ে যাবে অপশান ঘ সঠিক উত্তর। তিনের দাগের প্রশ্ন, যে যৌগটি আয়নীয় নয় তা হলো কি? দেখো আয়নীয় হচ্ছে সবগুলো, পটাশিয়াম হাইড্রাইড, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো সব আয়নীয় যৌগ। মিথেন হচ্ছে সমযোজী যৌগ। ওকে, তারপরে আছে যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটা কি হবে? এটা তো হচ্ছে অপশন ঘ হবে, অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তারপরে আছে পাঁচের দাগের, যে বাষ্পের যে কোনো গ্যাসের একটা ঘনত্ব দেওয়া আছে, বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2, তাহলে তার আণবিক গুরুত্ব কত হবে? দেখো এটা হচ্ছে 64 গ্রাম পার মোল হবে। ঠিক আছে, কিভাবে হচ্ছে এর জন্য এই ভিডিওর শেষের দিকে এটা বিস্তারিত করে আলোচনা করে দেওয়া হবে। ওকে, তারপরে একের ছতে আছে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করার সময় এর সঠিক উত্তর হবে ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, এটাই হবে সঠিক উত্তর। তারপরে সাতের দাগের প্রশ্ন, 3 ওহম আর 6 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের মধ্যে তুল্য রোধ কত হবে? এটা তোমরা ক্যালকুলেশন করে নাও। 1/r = 1/3 + 1/6, এখান থেকে লসাগু হয়ে যাবে 6, তাহলে এখানে হবে 2 + 1 অর্থাৎ 3-এর 6, 3-এর 6 হলে হয়ে যাবে 1-এর 2, আর এটাকে উল্টে দিলে কত হবে? আর হয়ে যাবে 2, তাহলে এখানে হয়ে যাবে 2 ওহম। পরের প্রশ্ন 8-এর, যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো কি? এখান থেকে যেগুলো গ্রিনহাউস গ্যাস সেটা হচ্ছে অপশন গ নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস, বাকিগুলো নয়। শূন্যস্থান পূরণ করো আছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটা হলো কি? সেটা হবে ফ্লোরিন। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা হ্যালোজেন মৌলগুলো এরকমভাবে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর সব থেকে উপরে যে থাকে সে হচ্ছে ফ্লোরিন, আর উপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হয়। 2-এর দাগের 2, বায়ুমণ্ডলের যে স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় সেটি হলো কি? এটা হবে আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, আয়োনোস্ফিয়ার। তারপরে ফিউজ তারের গলনাঙ্ক তার উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা কি হয়? কম হয়। ওকে, তারপর 3-এর দাগের প্রশ্নে চলে এসো। 3-এর দাগের 1-এ আছে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, এটা হচ্ছে ভুল হবে, ইলেকট্রন পরিবহন করে না, ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। 2-এর দাগের, উচ্চ উষ্ণতা নিম্নচাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা ঠিক আছে, এই বক্তব্যটি সঠিক। 3-এর দাগে আছে দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে, এটাও ঠিক আছে, আলোর বর্ণের উপর নির্ভর করে। তারপরে আছে 4-এর দাগের 1, গ্যাস ধ্রুবক আর এর এসআই একক কি হবে? আর এর এসআই একক হচ্ছে জুল, মোল ইনভার্স আর হচ্ছে কেলভিন ইনভার্স। ওকে, তারপরে আছে পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ে কোনো মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয় পর্যায় বরাবর, অর্থাৎ এদিকে বাম দিক থেকে ডান দিকে যত যাওয়া যাবে তত হ্রাস পেতে থাকে, তাহলে সর্বাধিক কত হবে? বাম দিকে যে মৌলটা থাকবে তার, অর্থাৎ সব থেকে বাম দিকে যে মৌল থাকবে তার পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হবে। তারপরে প্রশ্ন আছে এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো, এটা হয়ে যাবে কি? এটা হবে লিথিয়াম হাইড্রাইড। ঠিক আছে, লিথিয়ামের হচ্ছে 3, তাহলে এর 2 আর 1 বাইরে কক্ষপথে একটা থাকবে, হাইড্রোজেনের একটা আছে, তাহলে এখান থেকে হাইড্রোজেন একটা নিয়ে নেবে, তাহলে দুজনেরই দুটো দুটো করে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থাকবে। তারপরে আছে 4-এর দাগের, কিলোওয়াট আর কিলোওয়াট ঘন্টা এর মধ্যে তড়িৎ ক্ষমতার একক কোনটি? ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট। ঠিক আছে, তারপরে আছে ডিসি অপেক্ষা এসি ব্যবহার সুবিধা, এর কারণ কি? ডিসি অপেক্ষা এসির অনেকগুলো সুবিধা রয়েছে, কারণ এসিকে প্রয়োজন অনুযায়ী ডিসিতে পরিণত করা যায়, কিন্তু ডিসিকে এসিতে পরিণত করা যায় না। তারপর এটা যেহেতু উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট, অনেক দূরে স্থানান্তরিত করা যায়, আর এটা তৈরি করতে
অনেক কম খরচ হয়। ঠিক আছে, এই সমস্ত কারণগুলির জন্য এটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? সোনার প্রলেপ দিতে ব্যবহার করা হয় পটাশিয়াম অরসায়ানাইড। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে আমরা 5-এর দাগের প্রশ্নগুলো আলোচনা করব। এখানে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো উত্তর লিখে দেওয়া আছে। এই পিডিএফটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাহলে চলে এসো 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্ন আছে, পেছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না ব্যবহার করা হয় তা সমতল না করে উত্তল করা হয় কেন? দেখো আমরা জানি উত্তল লেন্স বা উত্তল দর্পণে কি হয়, সামনে থাকা কোনো বস্তুর সর্বদা কি হয়, খর্বাকার আর অসৎ বিম্ব প্রতিবিম্ব গঠিত হয়। এর ফলে কি হয় না, পেছনের দিকে গাড়ির পেছনে অনেক দূর পর্যন্ত গাড়ির চালক তার পেছনে থাকা গাড়ির বা বস্তুর বা ব্যক্তির খর্বাকার অসৎ প্রতিবিম্ব উত্তল দর্পণে দেখতে পাবে, যার জন্য কি হয়, দুর্ঘটনা এড়ানো যায়। ওকে, তারপরে আছে 5-এর 2-তে, কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝো? আয়নীভবন শক্তি কাকে বলে তোমরা লিখতে পারবে, এটা বইতে আছে। সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় 1 একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য যে ন্যূনতম শক্তি প্রয়োজন তাকে বলা হয় আয়নীভবন শক্তি বা আয়োনাইজেশন শক্তি। ঠিক আছে, এটা বইতে আছে, তোমরা লিখে নিও অবশ্যই। তারপরে 5-এর 3 একটা অঙ্ক আছে, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? দেখো ক্যালসিয়ামের আণবিক গুরুত্ব দেওয়া আছে 40। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত আমাদেরকে জানতে হবে আগে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত CaCO3। এখান থেকে তার আণবিক ভর বের করতে হবে। ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর হচ্ছে অক্সিজেনের 16। এখানে 3টে আছে, তার জন্য 16 গুণিতক 3। এখান থেকে পেয়ে যাব আমরা ক্যালসিয়াম কার্বনেটের 100। তো দেখো 100তে অর্থাৎ শতকরা পরিমাণ বলেছে এখানে আমাদের, তো 100তে কত আছে? 100তে ক্যালসিয়াম আছে কত? 40 গ্রাম। তাহলে এটাই তো শতকরা, তাহলে পার্সেন্টেজ হিসাবে বা শতকরা হিসাবে এটা কত হয়ে যাবে? 40%। ঠিক আছে, তারপরে 5-এর 4-এর দাগের প্রশ্ন, 5-এর 4। এখানে কি বলা হয়েছে? এখানে প্রশ্ন আছে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি প্রযোজ্য নয় কেন, ব্যাখ্যা করো। দেখো আণবিক ওজন যে কথাটা, এটা হচ্ছে যে সমস্ত পদার্থের অণুর অস্তিত্ব থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, আর আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রতিটি আয়নে কি হয়, তাদের চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে। আয়নগুলি একটা ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট কেলাস গঠন করে। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে নির্দিষ্ট সংকেত থাকলেও সেখানে কিন্তু পৃথকভাবে অণুর কোনো অস্তিত্ব নেই। ওকে, আর যেহেতু সোডিয়াম ক্লোরাইডও একটা আয়নীয় যৌগ, তার জন্য সেখানে কোনো অণুর অস্তিত্ব না থাকায় সেখানে আণবিক ওজন কথাটা ব্যবহার করা প্রযোজ্য নয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন আছে 5-এর 5। এখানেও একটা ম্যাথ আছে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে? এখানে আমাদের প্রথমে বিক্রিয়ার সমীকরণ লিখতে হবে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস এখান থেকে কি হবে, CaO ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড পেয়ে যাব আমরা। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, আর এখান থেকে কার্বন ডাই অক্সাইডের ভর কত, এটা হচ্ছে 44 গ্রাম। তো এখানে আমরা কত পাচ্ছি, 100 থেকে পাচ্ছি 44 গ্রাম। এখানে আমাদের প্রশ্নে কত বলেছে, 50। তাহলে 50 থেকে কত হয়ে যাবে, ঐকিক নিয়ম করে তোমরা করে নিও। এটা হচ্ছে 44 গুণিতক 50/100। তাহলে 50 2 100 2 22। তাহলে এখান থেকে হয়ে যাবে কত, 22 গ্রাম। ঠিক আছে, তারপর 5-এর 6, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন? দেখো শুষ্ক বায়ুতে অন্যান্য যে অনেক গ্যাস আছে তার মধ্যে মূলত N2 আর O2 এর প্রাধান্য বেশি থাকে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু লিখবে অবশ্যই। মোটামুটিভাবে শুষ্ক বায়ুতে 4 ভাগ নাইট্রোজেন আর 1 ভাগ অক্সিজেন থাকে। ঠিক আছে, নাইট্রোজেনের মোলার ভর কত, 28 গ্রাম মোল ইনভার্স, আর অক্সিজেনের মোলার ভর হচ্ছে 32 গ্রাম মোল ইনভার্স। আর এই জন্য কি হয়, এদের গড় আণবিক ভর কত হয়, 4 ভাগ যেহেতু নাইট্রোজেন আছে তাহলে 28-এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে, আর অক্সিজেন যেহেতু 1 ভাগ আছে তাহলে 32 গুণিতক 1 হয়ে যাবে। আর 4 ভাগ আর 1 ভাগ টোটাল হচ্ছে 5 ভাগ, এটা হচ্ছে নিচে থাকবে। তো এখান থেকে হয়ে যাবে 28.8 গ্রাম। আর জলীয় বাষ্প অর্থাৎ সেখানে H2O আছে, সেখানে মোলার ভর কত হবে, হাইড্রোজেনের হচ্ছে 1 গুণিতক 2, দুটো হাইড্রোজেন আছে, আর অক্সিজেন হচ্ছে 16।
তাহলে এখান থেকে কত হচ্ছে 18 হচ্ছে গ্রাম মোল ইনভার্স। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হচ্ছে। শুষ্ক বায়ু কত হচ্ছে 28.8 গ্রাম, আর জলীয় বাষ্প কত হচ্ছে 18 গ্রাম মাত্র। ঠিক আছে, এই জন্য কিন্তু এখানে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা লিখো। পরের প্রশ্ন আছে সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? দেখো, এর জন্য এই উত্তরটা তোমরা লিখবে। বর্ণালীর যে বিভিন্ন বর্ণ আছে তার মধ্যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, আমরা জানি। তাই এর বিক্ষেপণ এর সূত্র অনুসারে অন্যান্য বর্ণের তুলনায় এর বিক্ষেপণটা খুব কম হয়। ঠিক আছে, আর সূর্যাস্তের সময় সূর্য কোথায় থাকে? দিগন্ত রেখার কাছাকাছি থাকে। এর ফলে সেখানে বায়ুমণ্ডলের এই রশ্মিগুলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেক বেশি দূর অতিক্রম করতে হয়। আর এই দীর্ঘ বায়ুস্তরের মধ্য দিয়ে অতিক্রম করার সময় অন্যান্য যে রশ্মিগুলো সেগুলো কি হয়, প্রায় সম্পূর্ণরূপে বিক্ষিপ্ত হয়ে যায়, তাই আমাদের চোখে এসে পৌঁছায় না। কিন্তু লাল বর্ণের যেহেতু বিক্ষেপণ কম, সেই জন্য মূলত লাল আর কমলা বর্ণের আলো আমাদের চোখে এসে পৌঁছায়, যার জন্য কিন্তু সূর্যাস্তের সময় সূর্যকে লাল রঙের দেখায়। ওকে, তারপরে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এটাও বইতে আছে। লেঞ্জের সূত্রও বইতে আছে, ভালো করে তোমরা সেখান থেকে লিখতে পারো। বাম হাতের যদি বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা, তর্জনী তিনটেকে যদি 90 ডিগ্রি কোণে রাখা হয় পরস্পরকে, তাহলে কি হবে? তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুলি কি করবে? তড়িৎবাহী তারের গতির অভিমুখকে নির্দেশ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, আর একে মোটরের নিয়মও বলা হয়। 5-6 লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্র, যেটা সূত্রটা শুধু সেইটুকু লিখতে হবে তোমাদের। তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে বর্তনীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়। অর্থাৎ এভাবে ছিল, এখানে যদি কোনো দণ্ডচুম্বককে নিয়ে আসা হয় তাহলে কি হবে? এখানে এখানে এই যে কুণ্ডলিতে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, আর সেই তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এই যে দণ্ডচুম্বকটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই নিয়ে যাওয়াকে বাধা দেবে। ওকে, এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। তারপর 6 দাগের 1-এর ম্যাথ আছে। এখানে দেওয়া আছে 760 mmHg চাপে ও 273 কেলভিন উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 গ্রামের আয়তন হচ্ছে 1.12 লিটার। তাহলে গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব কত হবে? ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? তাহলে চাপ দেওয়া আছে 760 mmHg, উষ্ণতা দেওয়া আছে 273 কেলভিন, আয়তন দেওয়া আছে 1.12 লিটার, ভর দেওয়া আছে 1.6 গ্রাম। তাহলে এখানে এসটিপি, এগুলো সবগুলো এসটিপিতেই আছে। তাহলে এসটিপিতে 1.12 লিটার এই যে আয়তন, এই আয়তনের ভর কত? 1.6। ঠিক আছে, তাহলে 1 লিটারের ভর কত হবে? 1 লিটারের ভর হয়ে যাবে 1.6/1.12, আর 22.4 লিটার বের করতে হবে আমাদের মোলার ভর অনুযায়ী। তাহলে সেখানে 22.4 লিটারে কত হয়ে যাবে? এখানে গুণিতক 22.4 লিটার হবে, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 32 গ্রাম। আর এটাই হচ্ছে আণবিক গুরুত্ব। ঠিক আছে, এই যে 32 গ্রাম বেরিয়েছে, এটাই হচ্ছে তার আণবিক গুরুত্ব বা হচ্ছে মোলার ভর। ঠিক আছে, তাহলে আণবিক গুরুত্ব যেহেতু 32, তাহলে তার বাষ্প ঘনত্ব কত হবে? আণবিক গুরুত্ব বাই 2 হয় বাষ্প ঘনত্ব, তাহলে 32/2 সমান হচ্ছে 16 হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন 6.2, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 2 ওহম। তড়িৎ কোষটিকে 8 ওহম রোধাঙ্কের সঙ্গে যুক্ত করা হলে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে? এখানে কি দেওয়া আছে আগে দেখে নাও। তড়িৎচালক বল অর্থাৎ ই 10 ভোল্ট দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ স্মল আর 2 ওহম দেওয়া আছে, আর রোধ দেওয়া আছে 8 ওহম, আর দেওয়া আছে কি সময় 60 সেকেন্ড। এখানে আমাদের সূত্র কি? H সমান I স্কোয়ার আর টি। তো এখানে কিন্তু আই দেওয়া নেই, কিন্তু আমরা এখান থেকে আই এর মান পেয়ে যাব। কি করে পাবো? না, আমরা জানি আই সমান E/R+R, এই সূত্রটা আমরা জানি। অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বল থেকে এখান থেকে আমরা পেয়ে যাব আই এর মান। তাহলে ই এর মান কত আছে? 10, আর ক্যাপিটাল আর আছে 8, আর স্মল আর আছে 2। তাহলে এখান থেকে আই এর মান কত হয়ে যাবে? 1। তাহলে এবার মেন সূত্রতে আমরা বসিয়ে দিতে হবে। উৎপন্ন তাপ H সমান I স্কোয়ার RT বাই জে। আই স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার, আর হচ্ছে 8, আর টি হচ্ছে 60 সেকেন্ড, আর এটাকে গুণ করলে 480 জুল তাপ উৎপন্ন হবে। ওকে, 6-3 প্রশ্নটা দেখো। দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:1, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2, রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে তাদের রোধের অনুপাত কত হবে? ওকে, এখানে আমরা ধরে নেব L সমান 2L, যেহেতু 2:1 অনুপাতে আছে। L1 আর L2, R1 R2 এটাকেও ধরে নেব, আর ρ1 ρ2। ঠিক আছে, আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে ক্ষেত্রফল লাগবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি করে পাবো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কি হবে, বৃত্তাকার যেহেতু, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর ওয়ান স্কোয়ার, আর একটা হবে পাই আর টু স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাবো পাই আর ওয়ান স্কোয়ার মানে পাই আর স্কোয়ার, আর পাই আর টু স্কোয়ার মানে হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তারপরে প্রথম তারের রোধ কত হবে তাহলে, রো এল বাই এ, আর দ্বিতীয় তারের রোধ হবে রো টু এল টু এ টু। ঠিক আছে, একই রকমভাবে এবার অনুপাত বের করতে হবে আমাদের, অর্থাৎ আর ওয়ান বাই আর টু। তাহলে আর ওয়ানের মান হচ্ছে এটা, এখানে লিখে দেবো, আর আর টু এর মান হচ্ছে এটা, এখানে লিখে দেবো। তারপরে এটাকে গুণ করে নিতে হবে আমাদের, রো ওয়ান এল ওয়ান বাই এ ওয়ান, এ ওয়ানের মান হচ্ছে পাই আর স্কোয়ার, আর এখানে আসবে পাই টুটা এখানে উপরে চলে আসবে, আর এটা নিচে চলে আসবে। তাহলে এখানে কত হয়ে যাবে, এটাকে ক্যালকুলেশন করলে, তোমরা এভাবে ক্যালকুলেশন করে নিও, সবগুলো কাটাকাটি হয়ে যাবে, পড়ে থাকবে এখানে থাকবে 4 4 কাটাকাটি হয়ে যাবে, 3 2 6, আর নিচে থাকবে 1, তাহলে 6:1 অনুপাত হবে। ওকে, 6-4 প্রশ্ন আছে, চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তর লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশীর্ষ খর্বাকার সদ্বিম্ব গঠিত হয় তা দেখাও। এখানে তোমাদের শুধু রেখাচিত্রটা অঙ্কন করতে হবে, এইভাবে শুধু রেখাচিত্রটা অঙ্কন করতে হবে, একটা লেন্স আঁকবে, সেখানে নামকরণগুলো করবে, তারপরে এরকমভাবে বস্তু থেকে দুটো রশ্মি, সেই দুটো রশ্মি এখানে মিলিত হবে, এখানেই তাহলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, প্রতিবিম্ব উল্টো হচ্ছে, তাহলে এটা হচ্ছে অবশীর্ষ, আর ছোট হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে 1-5 যে প্রশ্নটা ছিল, বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2 হলে তার আণবিক গুরুত্ব কত হবে। এটা কিভাবে করতে হবে দেখে নাও তোমরা একটু। আণবিক গুরুত্ব আমরা জানি অক্সিজেনের কত, 32, তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে, আণবিক গুরুত্ব বাই 2, তাহলে সেখানে হয়ে যাবে 16। তাহলে এখানে বলা হয়েছে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2, অর্থাৎ অক্সিজেনের সাপেক্ষে 2, অক্সিজেনের 2 মানে 2 গুণ হবে। ঠিক আছে, সেখানে কত হয়ে যাবে, অক্সিজেনের যদি 16 হয় তাহলে এর হয়ে যাবে 32। ঠিক আছে, সেটা কি বাষ্প ঘনত্ব, এখানে কি বের করতে বলেছে, আণবিক গুরুত্ব, তাহলে আণবিক গুরুত্ব সমান কি 2 গুণিতক বাষ্প ঘনত্ব, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত বেরিয়েছে, 32, আর তার সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে, তার আণবিক গুরুত্ব 64। ওকে।